আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি মিথ্যা বলো, তা তো জানতাম না আদ্র। আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়ে তোমাকে ফাঁসাবে। রূপ নেই, যোগ্যতা নেই, গায়ের রং শ্যামলা, যাকে কালো বললেও চলে। তোমার মতো এত ফর্সা, লম্বা, সুদর্শন একটা মেধাবী ডাক্তার ছেলেকে কিভাবে যে ফাঁসালো সেটাই বুঝতে পারছি না। তাই বলে তুমি বিয়ের বিষয় নিয়ে মিথ্যা বলতে পারো না। আর যাই হোক, এমন মেয়েকে বিয়ে করলে সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়বে আমাদের। তুলির দু চোখ ছাপিয়ে যেন জল নেমে এলো। নতমস্তকে ঠোঁটে ঠোঁট চেপে কোনো রকম শব্দবিহীন কান্না আটকে রাখার চেষ্টায়। মুমতাহিনা খানমের অপমানজনক বিদ্বেষপূর্ণ মনোভাব তার কোমল মনে মেনে নিতে অক্ষম। ভীষণ কষ্ট হচ্ছে তার। তৌফিক সাহেব ও আফসানা দুজনেই মেয়েকে করা অপমানে কষ্ট পেয়েছেন। মেয়ের জন্য বুকটা চিনচিন করছে দুজনের। চোখ জলে ভরে এসেছে আফসানার। মেয়ের গায়ের রং নিয়ে কখনো কোনো আফসোস নেই তাদের। আফসানার গায়ের রং উজ্জ্বল ফর্সা হলেও তিনি সবসময় আল্লাহর নিকট একটা শ্যামবর্ণা কন্যা চেয়েছেন। কিন্তু উনি যদি জানতেন শ্যামলা রঙের জন্য মেয়েকে কিছু মানুষ অপমান করার সুযোগ পাবে, তাহলে কখনো তিনি এমনটা চাইতেন না। মেয়ের কষ্ট সহ্য হয় না ওনাদের। এতক্ষণ অবধি আদ্র শটান হয়ে বসে মুমতাহিনা খানমের কথাগুলো হজম করেছে। সবার আপাত দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। তুলিকে কষ্ট দিয়ে কথা বলাতে আমরিন, রাদীপ সাহেব, সায়রা বেগম, ঝুমু, অন্তু সবার মুখে বিষাদের ছায়া নেমে এসেছে। বোঝাই যাচ্ছে সবাই ঠিক কতটা কষ্ট পেয়েছে মেয়েটার জন্য। আহান হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণের চেষ্টায় লেগে আছে। চোখ তুলে আদ্র ডাইনিং টেবিলে উপস্থিত সবার পানে একবার চাইল। সবার নজর আদ্রর ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করা চক্ষুদয়। তুলি নীরবে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। আদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুলিকে দাঁড় করিয়ে নিজের কাছে টেনে হাতে হাত মুষ্টিমেয় করে শুধু এক পলক এক নজর চাইল তুলির কান্নারত চেহারাতে। তাচ্ছিল্য হেসে শান্ত কণ্ঠে মুমতাহিনা খানমের উদ্দেশ্যে বলে উঠল, শি ইজ মাই ওয়াইফ। এখন কি তা আমার ঢোল পিটিয়ে প্রচার করতে হবে? আপনি তুলির যোগ্যতা নিয়ে বলেছেন। এতটুকু একটা মেয়ের এই বয়সে কিসের যোগ্যতা বিচার করেন আপনি? আজ আপনাকে ফুপু আম্মু বলতে আমার বিবেকে বাজছে। তাই আপনি আমার কাছ থেকে যথেষ্ট সম্মান পেলেও কখনো ডাকটা শুনতে পাবেন না, কারণ সেই যোগ্যতা আপনার নেই। যাদের মন মানসিকতা এত নিচু, এখনো মেয়েদের রূপ নিয়ে তাদের মনোভাব এমন। আর যাই হোক, তারা সম্মানের যোগ্য না। তবু আপনি পেয়ে যাবেন, কারণ আপনি আমাদের বড়। তুলির রূপগুণ না থাকলেও আমি আদ্র আহনাব তাকে ছাড়া অচল। এই মেয়েটা আমার অস্তিত্ব। একটা মানুষের অস্তিত্ব না থাকলে কি তাকে আর খুঁজে পাওয়া যায়? তুলি আমার অস্তিত্ব হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছে, যা অন্য কেউ পারেনি। তাহলে তো তুলির যোগ্যতার তুলনায় অন্য সবার যোগ্যতা নিছক। কি হবে সৌন্দর্য, রূপ, ডাক্তারি, সমাজ, বিয়ে, যদি আমাদের দেহে প্রাণ না থাকে? মুমতাহিনা খানমের তেজি রূপ নিমেষেই নিভে গেল প্রদীপের শিখার ন্যায়। থমথমে একটা পরিবেশ বিরাজমান। আদ্রর কথা শুনে তুলি কান্না থামিয়ে অপলক চেয়ে রইল সাদা মেঝেতে। এক একটা শব্দ মস্তিষ্কে তরঙ্গিত হয়ে ঠিক তুলির হৃৎপিণ্ডে বিঁধেছে। অদ্ভুত এক প্রশান্তিতে ছেয়ে গেল হৃদয়। অপর হাতে আদ্রর একটা হাত খামচে ধরে কিছু বলতে চেয়েও ব্যর্থ হলো। তাচ্ছিল্যের স্বরে আদ্র প্রশ্ন ছুড়ে দিল মুমতাহিনা খানমের দিকে, আপনি আমার বউয়ের চোখের পানি ছড়িয়েছেন আপনার কথার মাধ্যমে। এখন কি আপনার যোগ্যতা আছে সেই চোখের পানি ওর চোখে ফিরিয়ে দেবার? এহেন প্রশ্নে অপমান ফিল করলেন মুমতাহিনা খানম। রেগে মেগে উঠে দাঁড়ালেন। আদ্র ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, রিল্যাক্স। হাই প্রেশারের পেশেন্টের ক্ষেত্রে রাগ সুফল নয়। আমি জাস্ট আপনাকে এটাই বোঝাতে চেয়েছি, পৃথিবীতে সব মানুষ সব ধরনের যোগ্যতা নিয়ে পদার্পণ করে না। আপনি দিশেহারা হয়ে বলেছেন আমি মিথ্যে বলেছি। আমি মোটেও মিথ্যে বলিনি। নিজের বাবা মা, শ্বশুর শাশুড়িকে সাক্ষী রেখে
আমি 3 কবুলের মাধ্যমে তুলিকে নিজের অর্ধাঙ্গিনী রূপে কবুল করেছি। আপনাদের জানানো হয়নি, সরি ফর দ্যাট। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই জানাবো। আদ্রর কথার পৃষ্ঠে কিছু না বলে মুমতাহিনা খানম বেরিয়ে যেতে লাগলেন। ছেলেকে কিছু বলে লাভ নেই, কারণ আদ্রর বলা প্রত্যেকটা কথা সঠিক। তাই উপায় না পেয়ে বোনকে বোঝাতে পিছু পিছু ছুটলেন রাদীপ সাহেব। সায়রা বেগম ধপ করে বসে পড়লেন চেয়ারে। রূপসা তুলির কাছে এগিয়ে এসে মৃদু হেসে বলল, হাই লিটল ভাবি, মায়ের কথায় কষ্ট পাবে না প্লিজ। রূপসা চলে যেতেই সবাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদ্র তুলির হাত ছেড়ে দিয়ে গটগট পায়ে উপরে চলে গেল। তুলিকে নিজের কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে জড়িয়ে ধরল আমরিন। আমরিনের উষ্ণ স্পর্শ পেয়ে তুলি চেপে রাখা কান্নাটা বাঁধ মানল না, শব্দ করে কেঁদে উঠল বাচ্চাদের মতো। পাশ থেকে রিমা মুখ বাঁকিয়ে বলে উঠল, ফুফু খালি এমন করে, নিজের রূপসী ভাবে। একবারে ঠিক হইছে, আদ্র ভাই আজকা কথা শোনাই দিছে ভালা কইরা, তবে ভালাই সম্মান দিছে। আমি হইলে তো একটা চুলও রাখতাম না। আর সায়রা বেগমের চোখ রাঙানিতে দাঁত কেলিয়ে থেমে গেল রিমা। তার কথা শুনে বাকি সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। পায়েল তো ফ্রিজ থেকে মিষ্টি এনে সবাইকে খাওয়াতে ব্যস্ত। প্রাণপ্রিয় বন্ধুর জীবনের একটা গতি হয়েছে বলে কথা। তুলির মুখের সামনে একটা মিষ্টি ধরে বলে উঠল, চুপি চুপি বিয়ে শেষ, তাতে কিন্তু আমরা রেগে আছি। তবে ভাবি, আপনি যদি মিষ্টিটা খান, আমাদের মুখে ফুটে উঠবে মিষ্টি হাসি। ফিক করে হেসে দিল তুলি। মূলত তাকে হাসানোর জন্যই পায়েলের সেই শ্রুতি মধুর সমৃদ্ধ বাক্য। আজ সারাটা দিন যেন বাড়িতে এক তুমুল যুদ্ধ লেগেছিল, আর সেই যুদ্ধের ইতি টেনেছিল ডক্টর আদ্র আহনাফ। তুলির কাছে এটাই মনে হচ্ছে। আকাশের অনেকখানি জায়গা দখল করে থালার মতো বিশাল বড় এক চাঁদ প্রকৃতিকে নিজের আলো ছড়িয়ে দিচ্ছে। চাঁদের আলোতে ঝলমল করছে চারদিক। দূরে অবস্থিত পাহাড়টা তুলির চোখে ঝাপসা ঝাপসা দৃশ্যমান। চোখ বুজে নিল তুলি। বন্ধ চোখে কল্পনায় ভেসে উঠল আদ্রর সুদর্শন চেহারাটা। সাথে সাথেই তুলির ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। অযাচিত মনে বলল, ইস, আকাশে তারার মেলার ভিড়ে যদি আপনি থাকতেন, তবে আকাশটা আমি আমার নামে লিখে নিতাম, আর মনের সুপ্ত কোণে সঞ্চারিত অনুভূতিকে আপনার নামে উৎসর্গ করে শুধু একটা প্রশ্ন করতাম, আমি না হয় আকাশ হব, আপনি কি আমার আকাশের তারা হবেন আদ্র? উত্তপ্ত নিঃশ্বাসের স্পর্শে বন্ধ চক্ষুদ্বয় খুলে গেল তুলির। কেঁপে উঠল বুকটা। তড়িঘড়ি করে পেছন ফিরতেই চোখে ভাসল কল্পনার জগতে বিচরণ করা সেই সুঠাম দেহের অধিকারী যুবকের চেহারা। চাঁদের আলোয় তুলির নয়ন জোড়া আটকালো যুবকের প্রশস্ত উদম বুকে। কি সুন্দর করে শার্টের ওপরের বোতাম দুটো খুলে রেখেছে ছেলেটা। একবারও ভাবল না তুলির মতো কত মেয়ের বেহায়া আখি যুগল আটকে যেতে পারে ফর্সা বুকে। তুলির কপট রাগ হলো মনে মনে, কেননা প্রকাশ করা তার নিকট কঠিন। এই ছেলের ভয়ে চুপসে থাকে সারাক্ষণ, আর তার প্রতি রাগ দেখানো তো অসাধ্য। ইচ্ছে করলো শার্টের দুটো বোতাম লাগিয়ে দিতে, কিন্তু পারল না তুলি। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। হুট করেই তার মনে হলো আদ্র একটু আগের বলা কথাগুলো শোনেনি তো। তুলি আমতা আমতা করে প্রশ্ন করল, আপনি এখানে? হৃৎপিণ্ডের উঠানামা এত দ্রুত গতিতে হচ্ছে কেন? আদ্রর প্রশ্নে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি। তৎক্ষণাৎ লজ্জায় শিউরে উঠল দেহের সর্বাঙ্গ। ভাবলেশহীন আদ্র চাঁদের আলোয় তুলি লজ্জিত ভাবমূর্তি অবলোকন করে পুনরায় বলে উঠল, আমি কি বাঘ, তোমায় খেয়ে ফেলবো? দ্রুত বেগে দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো তুলি। স্মিত হাসলো আদ্র। তুলি আরেকটু কাছে এগিয়ে গিয়ে বলল, তবে আমি কাছে আসলে বুকের উঠানামা কেন বেড়ে যায়? তুমি কি চাও আমি কন্ট্রোল হারিয়ে ফেলি? আমি কিন্তু এত জলদি কন্ট্রোললেস হতে চাই না তুলা। তুলির ইচ্ছে হলো এখনই এই বেলকনি থেকে লাফ দেওয়ার, কিন্তু সে বাঁচতে চায় বহু বছর এই ঠোঁটকাটা স্বভাবের বেপরোয়া বেহায়া ছেলেটার সাথে। দুরু দুরু বুক নিয়ে পাশ কাটিয়ে যেতে নিলে আদ্রর হাতে বাঁধনে বাধা পড়ল। রেডি হয়ে যাও, একটু পরেই ঢাকা ফিরে যাব আমরা। অবাক হলো তুলি। আজকে তো ফিরে যাওয়ার কথা না, মা তো বলল আরো 2 দিন এখানেই থাকবে সবাই।
অবাক ভঙ্গিতে বোকার মতো প্রশ্ন করল। কেন? আকাশ পানে চেয়ে আদ্র শীষ বাজাতে বাজাতে উত্তর দিল, সংসার করার জন্য। একজোড়া নয়নের বিমূর দৃষ্টি বাহিরের কালো আধারে আবৃত প্রকৃতিতে স্থির। ঘোর লাগা তমস্যার ভিড়ে প্রতীকের পাশের মানুষটা হারিয়ে গেলেও খুঁজে পাওয়া মুশকিল। অথচ তুলির নেত্রযুগল অন্ধকারকে অবলোকন করতে ব্যাকুল। শুনশান নীরব রাস্তা, পাহাড়ি রাস্তায় মাঝে মাঝে এক দুটো গাড়ি হেডলাইটের আলো জ্বালিয়ে নিজেদের উপস্থিতির জ্বালান দিয়ে যাচ্ছে। আর সেই মৃদু মৃদু আলোতে কিছু মুহূর্ত পর পর নিজের অস্তিত্বকে তৃষ্ণার্ত আখিদয়ে বন্দি করে নিচ্ছে আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার মেয়েটার ওপর। বাহিরের দমকা হাওয়া শরীর হিম করার জন্য যথেষ্ট। হয়তো বৈশাখী ঝড় আসার পূর্বাভাস স্বরূপ দমকা হাওয়া বয়ে চলেছে। তুলির সেদিকে কোনো হুঁশ নেই। সিটে মাথা এলিয়ে বাহিরে অপলক চেয়ে আছে। বাতাসের দাপটে খোলা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারংবার। ঠান্ডা লাগতে পারে ভেবে আদ্র যতবারই জানালা লাগাতে চেয়েছে ততবারই বাধা প্রদান করেছে তুলি। মেয়েটার চোখে আজ ভয় দেখেনি আদ্র, বরং প্রত্যেকবার নিক্ষেপ করেছে করুণ চাহনি। আদ্র চোখ রাঙাতে গিয়ে প্রতিবার আটকে পড়েছে করুণ চাহনির অধিকারিণী তুলির মাঝে। গম্ভীর কণ্ঠে ডেকে উঠল আদ্র, তুলি। কিছু সেকেন্ড সময় নিয়ে পাশ ফিরে আদ্রর পানে চাইল তুলি। ঘুম ঘুম তার দৃষ্টি। আদ্র গাড়ির মধ্যে থাকা লাইটটা অন করে দিল। সাথে সাথে তুলির সদ্য হাজির হওয়া ঘুমটা ছুটে গেল। চোখে ভেসে উঠল একরাশ মুগ্ধতা এবং আদ্রর মুগ্ধতায় পরিপূর্ণ চেহারাটা। বিস্মিত তুলি আদ্রর মতো একটা ছেলের সম্পর্কে তার স্বামী হবে এটা যেন কল্পনা অতীত ছিল। তুলির এখনো মনে আছে অষ্টম শ্রেণীতে সর্বপ্রথম ক্রাশ নামক শব্দটার সাথে পরিচিত হয়েছিল। ও নিজে কারো উপর ক্রাশ নামক বাস খেয়েছে এমনটা হয়নি, কাছের বান্ধবী মর্মিতা অহরহ ক্রাশ খেত। এক কথায় হাঁটতে বসতে যেই ছেলেকে সামনে দেখত তার উপর ক্রাশ খেত। আবেগী বয়সের মর্মিতার কথা শুনে তুলি খুব মজা পেত। মর্মিতা বয়সে কিশোরী হলেও বেশ চালাক। ক্রাশ শব্দ শুনে যখন না বোঝার দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছিল তুলি, তখন মর্মিতা তাকে ক্রাশ খাওয়ার মানে বুঝিয়েছে। অষ্টম শ্রেণীতে ক্রাশের মানে জানতে সক্ষম হলেও পরবর্তীতে 2 বছর ক্রাশ খাওয়া হয়ে ওঠেনি তার। তবে এ মুহূর্তে তুলি বড়সড় ক্রাশ খেয়েছে। 2টা বসন্ত পার করে শেষমেশ বৈশাখে ক্রাশ খাওয়ার সৌভাগ্য হলো তার, তাও আবার পাশে থাকা এক ডাক্তারের ওপর, নিজের স্বামীর ওপর। ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো তুলির। খিলখিল করে হেসে উঠল চঞ্চল মন। আবেগের বশে আদ্রর এক হাত খামচে ধরে বলে উঠল, আমি ক্রাশ খেয়েছি ডাক্তার সাহেব। পেট ভরেছে? আদ্রের প্রশ্নে কিংকর্তব্য বিমূঢ় তুলি আবেগের বশে বলা কথার পৃষ্ঠে এমন এক প্রশ্নের সম্মুখীন হবে ধারণার বাইরে ছিল তার। হতবিহ্বল হয়ে ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল আদ্রের দিকে। আদ্রর ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা স্পষ্ট। তুলি মন বারবার আওড়াচ্ছে। ক্রাশ খেলে পেট ভরে? আদ্র ফের প্রশ্ন করল। পেট ভরেনি। তুলি বোকার মতো প্রতিউত্তর করল, ভরেনি। উত্তর দিয়ে ভেবাচাকা খেয়ে গেল তুলি। বুঝতে পারলো আদ্র তার উপর বজা দিচ্ছে। ভ্রু কিঞ্চিত কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রের দিকে চাইল। আদ্র এখনো মিটমিট করে হাসছে। রাগে ক্ষোভে তুলির চিল্লিয়ে বলতে ইচ্ছে হলো, আপনার এত বড় সাহস ডক্টর আদ্র আহনাফ? আপনি আমাকে নিয়ে মজা করেন? জানেন আমি কে? আমি মিসেস আহনাফ, ডক্টর সাহেবের থেকেও ভয়ঙ্কর। আপনার হার্ট বের করে বাস্কেটবল খেলবো আমি। কিন্তু তুলির মনের ক্ষোভ মনেই রইল। বহু সাহস জুগিয়ে একটা ভেঙচি কাটলো আদ্রকে। ভাবলো আদ্রের দৃষ্টির সামনে। তুলির সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে আর চোখে আদ্রের সবটা দেখে নিল। তুলির হাতটা শক্ত করে চেপে ধরল নিমেষেই। রাগান্বিত স্বরে বলল, তোমার সাহস তো কম না। পিচ্ছি একটা মেয়ে হয়ে আমায় ভেংচি কাটো? তুমি তো ভারী বেয়াদব। বেয়াদব মেয়ে স্বামীর সাথে ভেংচি কাটা, আজ তোমার খবর আছে। ঘাবড়ে গেল তুলি। পরক্ষণেই চোখ ছোট ছোট করে চাইল। আজ আদ্রকে একটুও ভয় পাচ্ছে না মেয়েটা। গলার স্বর নিচে নামিয়ে বলল, কি করবেন? শাস্তি দিব।
শাস্তি? হ্যাঁ, তোমার শাস্তি হলো ঢাকা যাওয়া অবধি সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকবে। খুশিতে আত্মহারা হয়ে উঠল তুলির অন্তর। সে তো সারাক্ষণই আদ্রকে প্রাণ ভরে দেখতে চায়, যত দেখে ততই বুঝি কম হয়ে যায়। লজ্জায় অভিশঙ্কায় অপলক তাকিয়ে থাকার সুযোগ হয়ে ওঠে না। আজ এমন একটা অনুমতি সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবে না তুলি। ব্যাপারটা বেহায়া টাইপ হলেও তুলি আজ তোয়াক্কা করবে না। আদ্রকে নিজের সাহসের প্রমাণ দিতে উচ্ছ্বসিত গলায় বলে উঠল। বিনিময় কি দিবেন? চমকালো আদ্র। খেয়াল হলো তুলি তার আজ চঞ্চলতার রূপ ধারণ করেছে। সব রূপেই মেয়েটা তার হৃৎপিণ্ড গ্রাস করে নেওয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে যেন জন্মেছে। হৃৎপিণ্ডের তোলপাড় বেসামাল। ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ ভাবলো আদ্র। তুলি চেপে ধরে রাখা হাতটা শূন্যে তুলে নিজের বুকের বাপাশে রাখলো। দরফর করে কেঁপে উঠল তুলির বুকটা। আদ্র বাঁকা হেসে বলল, শাস্তির বিনিময় হয় না, তবে তুমি যখন চাইছো আমি তোমায় বিনিময়ে একটা বাচ্চা দিতে পারি তোলা। পেতে হলে আরেকটু বড় হতে হবে পিচ্ছি। লজ্জায় চুপসে গেল তুলি। বিড়বিড় করে বলল, তো খারাপ লোক, ছি ছি। আদ্র কপালে ভাঁজ ফেলে বলে উঠল, আমার বউকে আমি বলেছি, এতে খারাপ লোক বললে কেন? আমার হাতের থাপ্পড় হজম করার শক্তিটুকু আছে কি না সন্দেহ, বাকিটুকুতে তো ইতিহাস রটে যাবে। পরে পত্রিকায় ছাপবে ডাক্তার আদ্র আহনাপের বউ জামাই আদরে তুলা হয়ে উড়ে গেছে। হতবম্ব তুলি। হতবাক তার দৃষ্টি। আদ্রকে এতকাল রাগী বদমেজাজি ভেবে এসেছিল। আজ আদ্রর অন্য রূপ দেখতে পেল সে। তার নিকট মনে হচ্ছে আদ্র বেহায়ার দাদাকেও হার মানাবে। কথাটা অযৌক্তিক হলেও তুলির ধারণা এটা। আদ্রর প্রতিটি লাগামহীন বাক্যে শিউরে উঠছে তুলি। এই লোককে এখনই থামাতে হবে, নইলে আজ লজ্জায় মরণ হবে তার। ঝটপট ঘুমের ভান ধরে ঢলে পড়ল আদ্রের কাঁধে। আদ্র এক হাত টেনে নিয়ে তুলিকে নিজের বুকে মিশিয়ে নিল। স্মিত হাসল তুলি। একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। প্রিয় মানুষটার বুকে শান্তির ঘুমটা মিস করতে রাজি নয় তার মন। আদ্রর ফোন বাজতে লাগলো অনবরত। গাড়ির এক পাশে থামিয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো নিবিড়ের কণ্ঠস্বর।